আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। দোহায় চলমান বর্তমান দফার আলোচনায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা আদৌ সফল হবে কিনা কিংবা দুপক্ষ এক জায়গায় এসে একটি শান্তি চুক্তিতে উপনীত হতে পারবে কিনা এ বিষয়ে হামাস আলোচকরা সংশয় প্রকাশ করেছেন। ফিলিস্তিনি আলোচকদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে অন্তত 4টি মূল ইস্যুর মধ্যে 2টি নিয়ে আলোচনা এখনও অচল অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো 60 দিনের বিরতিতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের প্রস্তাবিত সেনা প্রত্যাহারের মাত্রা। দ্বিতীয়টি হলো সাহায্য বন্টনের পদ্ধতি। সবচেয়ে বড় কথা, ক্রমাগত অজুহাত তৈরি করছে ইসরায়েল। একই সাথে তাদের রয়েছে চুক্তি লঙ্ঘন ও প্রতিশ্রুতি ভঙ্গের দীর্ঘ ইতিহাস। বিস্তারিত এবারের প্রতিবেদনে। একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছে এই দুটি ইস্যু নিয়ে আলোচনা আপাতত পিছিয়ে দিয়ে বরং ইসরায়েলের হাতে বন্দী থাকা বাকি ইসরায়েলিদের বিনিময়ে মুক্তি পাওয়ার সম্ভাব্য ফিলিস্তিনি বন্দীদের তালিকা নিয়েই আলোচনায় মনোনিবেশ করা হোক। তবে ফিলিস্তিনি আলোচকরা মনে করছেন, এভাবে ছাড় দিয়ে আলোচনা প্রকারান্তরে একটি ফাঁদ। একটি সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে, এটা এমনভাবে সাজানো হয়েছে যাতে আলোচনা ভাঙনের দায় হামাসের ওপর চাপানো যায়। সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল 60 দিনের বিরতি চলাকালে গাজা উপত্যকার বড় একটি অংশে সেনা রেখে দিতে চায়, বিশেষ করে রাফা গভর্নরেটরের বেশিরভাগ অংশ এবং গাজার পূর্ব ও উত্তরের সীমান্ত বরাবর 3 কিলোমিটার গভীর একটি বাফার জোন ইসরায়েল জিয়ে রাখতে চায়। বিশ্লেষকদের আশঙ্কা, এই বাফার জোন কয়েকটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা জুড়ে বিস্তৃত হবে, যার ফলে শত শত হাজার বাস্তুচ্যুত মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন না। অন্যদিকে হামাস চায় ইসরায়েল জানুয়ারির যুদ্ধবিরতিতে সম্মত হওয়া প্রত্যাহার সীমারেখা মেনে চলুক, যা ইসরায়েল মার্চ মাসে ভঙ্গ করেছিল। জানুয়ারির যুদ্ধবিরতির সময় ইসরায়েলি কর্তৃপক্ষ সম্মত হয়েছিল যে ইসরায়েলি সেনারা গাজার মিশর সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের কিছু অংশে এবং পূর্ব ও উত্তরে ইসরায়েল সীমান্ত থেকে 700 মিটারের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত অবস্থান করতে পারবে। এর বাইরে ত্রাণ বিতরণ ইস্যুতে ইসরায়েলি আলোচকরা জোর দিচ্ছেন যাতে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যেন খাদ্য বিতরণের অন্যতম প্রধান সংস্থা হিসেবে বহাল থাকে। যদিও আন্তর্জাতিক মহলে এই সংস্থাটি নিয়ে ব্যাপক সমালোচনাও রয়েছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে বৈধতা দেওয়ার স্বার্থে ইসরায়েল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP-কে প্রধান সাহায্য বিতরণকারী হিসেবে কাজ করার সুযোগ দিতে সম্মত হয়েছে। WFPর উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জানিয়েছেন, ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা চায় জাতিসংঘ আবার গাজায় প্রধান সাহায্য সরবরাহকারীর ভূমিকা পালন করুক। তবে হামাসের আলোচকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কারণ তাদের আশঙ্কা, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন চালু থাকলে একসময় এটি জাতিসংঘকে পুরোপুরি প্রতিস্থাপন করে ফেলবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সাইটগুলোতে মোতায়েন ইসরায়েলি সেনা এবং আমেরিকান সামরিক কন্ট্রাক্টররা নিয়মিতভাবে খাদ্যের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। ইসরায়েলি সংবাদপত্র হারেজও এমন ইসরায়েলি সৈন্যদের সাক্ষ্য প্রকাশ করেছে যারা বলেছে তাদের নিরস্ত্র সাহায্য প্রার্থীদের ওপর গুলি চালাতে আদেশ দেওয়া হয়েছিল। মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত অন্তত 800 জন সাহায্য প্রার্থী ওই বিতরণ সাইটগুলোতে নিহত হয়েছেন এবং 5000 জনের বেশি আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। আর সর্বসাকুল্যে 7 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত কমপক্ষে 57,880 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও 1,38,000 জনকে আহত করেছে। ইসরায়েলি সেনা প্রত্যাহার সীমারেখা এবং সাহায্য বিতরণ ব্যবস্থা ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদি ইসরায়েলি বাহিনী রাফাতে থেকে যায়, তবে গাজার সবচেয়ে উর্বর কৃষিভূমির কিছু অংশ হারিয়ে যাবে, যার ফলে গাজাবাসী নিজেরাই আংশিকভাবে খাদ্য উৎপাদন করে খাওয়ার সক্ষমতাও হারাবে।
এরপর ইসরায়েল একে মানবিক শহর নামে পরিচিত একটি নির্মাণ প্রকল্প শুরু করতে পারবে, যেটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হয়েছে এবং অনেকেই এটিকে কনসেন্ট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করেছেন। এই পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, বিশেষ করে যখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করছিলেন। কাটজ সাংবাদিকদের বলেন, তিনি রাফা শহরের ধ্বংসাবশেষে তাবুর শহরে সব ফিলিস্তিনিদেরকে সরিয়ে নেবার পরিকল্পনা প্রস্তুত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি অনুকূল হলে চলমান যুদ্ধবিরতির ৬০ দিনের মধ্যেই নির্মাণ কাজ শুরু হতে পারে বলেও তিনি জানিয়েছিলেন। তবে সমালোচকরা সতর্ক করে বলছেন, এই স্থাপনাটি প্রাথমিকভাবে ৬ লাখ ফিলিস্তিনিকে আটকে রাখার জন্য ব্যবহার হতে পারে এবং এক পর্যায়ে গাজার সমগ্র জনসংখ্যাকেই সেখানে জোর করে স্থানান্তর করার ব্যবস্থা করা হতে পারে। এতে করে ফিলিস্তিনিদের ব্যাপক স্থানচ্যুতির পথ সুগম হবে। হামাস মনে করে, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, যারা প্রতিদিন খাদ্যের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের হত্যা করার ব্যবস্থা করে দেয়, এটিও ফিলিস্তিনিদের রাফার দক্ষিণ দিকে সরিয়ে নেবার ক্ষেত্রে ইসরায়েলের কৌশল মাত্র। তাই আলোচনায় অংশ নেওয়া এক সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে, হামাস এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না যাতে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন গাজায় কাজ চালিয়ে যেতে পারে কিংবা যুদ্ধবিরতির সময় ইসরায়েল রাফাতে তাদের ক্যাম্প নির্মাণ করতে পারে। নীতি নির্ধারকেরা মনে করেন, হামাস যদি এতে সম্মত হয় তাহলে তাদের ব্যাপক হত্যাকাণ্ড মেনে নিতে হবে। তারা মনে করে, হামাস যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নির্দেশ মতো গাজায় খাদ্য বা সাহায্য বিতরণ করতে চায় না, কারণ তারা বুঝে গেছে বর্তমান ব্যবস্থাটি জনগণকে গাজা থেকে বের করে দিতে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। তাছাড়া হামাস দাবি করেছে যে ৬০ দিনের যুদ্ধবিরতির শেষ লক্ষ্য হতে হবে স্থায়ী যুদ্ধবিরতি এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আলোচনা যুদ্ধবিরতির প্রথম দিন থেকেই শুরু করতে হবে। কিন্তু নেতানিয়াহু এক্ষেত্রে এমন একটি শর্ত যুক্ত করেছেন যা আলোচনাকে কার্যত ধ্বংস করে দিতে পারে। গত সপ্তাহে তিনি বলেন, ইসরায়েলের মৌলিক শর্তগুলোর মধ্যে রয়েছে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং তাদের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ত্যাগ করতে হবে। নীতিগতভাবে ইসরায়েলি দখল চলাকালীন সময়ে হামাস কখনোই সশস্ত্র প্রতিরোধের অধিকার ত্যাগ করতে রাজি নয়। তবে তারা এর আগেও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব করেছিল, যাকে হুদনা বলা হয়। তবে শর্ত ছিল, এই ইসরায়েলকে দখলকৃত এলাকা থেকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে। বাস্তবে হামাস মনে করে, অব্যাহত সশস্ত্র প্রতিরোধই একমাত্র উপায় যেটি ইসরায়েলের সামরিক ব্যয় বাড়াতে বাধ্য করে এবং ইসরায়েলের সমাজেরও অভ্যন্তরেও চাপ তৈরি করে যাতে যুদ্ধ বন্ধ করা যায়। যুক্তরাষ্ট্রের, বিশেষ করে ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে যথাযথ চাপ না এলে হামাস মনে করে তাদের এই প্রতিরোধই একমাত্র কৌশল। কেননা লেবাননে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইতোমধ্যেই দেখিয়েছে ইসরায়েল কিভাবে হামাসের সঙ্গে করা চুক্তির আচরণ করবে। প্রাথমিকভাবে ইসরায়েল চেয়েছিল লিটানি নদীর দক্ষিণে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, তারা সেটা পেয়েছে। এরপর তারা আর তাতে সন্তুষ্ট থাকেনি। এখন তারা লেবাননের ওপর চাপ দিচ্ছে হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করে ফেলা হয়। কিন্তু হামাস এই পথে হাঁটবে না, কারণ হামাসের নিরস্ত্রীকরণ মেনে নেওয়ার অর্থই হলো ইসরায়েলকে গাজা থেকে সব ফিলিস্তিনিকে জাতিগত নির্মূল করার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়া। হামাস বলছে তারা সদিচ্ছা নিয়েই দোহা আলোচনায় অংশ নিয়েছে এবং ১০ জন জীবিত ইসরায়েলিকে মুক্তি দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। কিন্তু নেতানিয়াহু আবারও একটি চুক্তিকে বাধাগ্রস্ত করার জন্য সব করছে। ঐতিহাসিক বাস্তবতা হলো, ইসরায়েলকে অনেকেই একটি প্রতিশ্রুতি ভঙ্গকারী রাষ্ট্র হিসেবে বিবেচনা করেন। ইতিহাস ঘাটলে দেখা যাবে, বিগত কয়েক দশকে ইসরায়েল বারবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে তা অল্প সময়ের মধ্যেই লঙ্ঘন করেছে। ২০০৮, ২০১২,
2014 ও 2021 কিংবা 2024 সালের গাজা যুদ্ধগুলোর প্রতিটি পর্বে আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতির যেই চুক্তিগুলো হয়েছে সেগুলোর বেশিরভাগই ইসরায়েল নিজেই প্রথম লঙ্ঘন করেছে। উদাহরণ হিসেবে বলা যায় 2014 সালের গাজা যুদ্ধের সময় মিশরের মধ্যস্থতায় একটি 72 ঘন্টার মানবিক যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, কিন্তু মাত্র 90 মিনিটের মাথায় ইসরায়েলি সেনারা খান ইউনিসে অভিযান চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করে। একইভাবে 2021 সালে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই পশ্চিম তীরে ইসরায়েলি হামলা আবার শুরু হয়। ইসরায়েলের আলোচনার পদ্ধতি নিয়ে হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি সংগঠনগুলোর আরেকটি অভিযোগ হলো তারা কৌশলগতভাবে চুক্তির শর্ত বদলে দেয় এবং বাস্তবায়নের সময় নতুন নতুন বাধা সৃষ্টি করে। অনেক সময় আলোচনার এক পর্যায়ে সম্মত হওয়া বিষয়গুলোকে পরবর্তীতে অস্বীকার করে নতুন নিরাপত্তা ইস্যু বা হুমকির অজুহাত তোলে। বর্তমান দোহা আলোচনার ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। আলোচনার শুরুতে ফিলিস্তিনের দাবিগুলোর মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও যুদ্ধবন্দী বিনিময় ছিল মূল বিষয়। ইসরায়েল শুরুতে এসব বিষয়ে নমনীয়তার ইঙ্গিত দিলেও এখন তারা এসব শর্ত বাস্তবায়নের সময় টালবাহানা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী ধাপে আলোচনা করার প্রস্তাব দিয়েছে, যা ফিলিস্তিনিদের কাছে একটি বড় ফাঁদ হিসেবেই বিবেচিত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।